हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आज আমরা ট্রান্সলেশনের একটা ক্লাস করব। ট্রান্সলেশন আমাদের রাইটিং স্কিলে হেল্প করে। ট্রান্সলেশন প্র্যাকটিস করলে আমাদের নিজেদের লেখার ক্ষমতা বাড়ে। তাহলে চলো শুরু করি আজ আমরা ট্রান্সলেশনের ক্লাস। 1 নম্বরে কি লিখেছি? ট্রান্সলেশনে এখানে আমরা মূলত বাংলা বাক্যগুলোতে বাংলা যে বাক্যগুলো আছে সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব বা অনুবাদ করব। বাংলাগুলো ইংরেজিতে লিখলে কেমন হয়, বিভিন্ন রকম টেন্সের ওপর এগুলো মেশানো আছে। দেখো, শুরু করছি এক একটা। আমরা প্রধান শিক্ষক মহাশয়কে ব্যাপারটা জানিয়েছিলাম। তাহলে ইংরেজি বাক্যের গঠন যেমন প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এভাবেই আমরা করব। এই বাক্যে আমরা প্রধান শিক্ষক মহাশয়কে ব্যাপারটা জানিয়েছিলাম। এখানে আমরা হচ্ছে সাবজেক্ট এবং জানিয়েছিলাম হচ্ছে ভার্ব এবং প্রধান শিক্ষক মহাশয়কে অবজেক্ট, এবং ব্যাপারটাও এক ধরনের একটা অবজেক্ট, দুটি অবজেক্ট আছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট, তাহলে সেটা প্রথমে বসানো হবে। আমরা মানে তোমরা সবাই জানো উই, তাহলে উই। তারপরেই তাহলে ভার্ব বসাবো। ভার্বটা কি? জানানো, জানিয়েছিলাম। তাহলে পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনাইট, জানানো মানে ইনফর্ম, তার পাস্ট টেন্স হচ্ছে ইনফর্মড। উই ইনফর্মড কাকে জানিয়েছিলাম? না, প্রধান শিক্ষক মহাশয়কে, দ্য হেডমাস্টার। উই ইনফর্ম দ্য হেডমাস্টার কি না ব্যাপারটা, অফ দ্য ম্যাটার, তার মানে ব্যাপারটার কথায় এর জন্য অফ ব্যবহার করা হলো। তাহলে আনসারটা হলো উই ইনফর্ম দ্য হেডমাস্টার অফ দ্য ম্যাটার। তোমরা এখানে যেগুলো আছে সেগুলো স্ক্রিনশট নিয়ে ভিডিওটা পজ করে ট্রান্সলেশনগুলো করতে পারো এবং তারপর আমার আনসারের সঙ্গে মিলিয়ে নিতে পারো, যে দেখতে পারো যে তোমাদের কতটা ভুল হচ্ছে বা কতটা ঠিক। 2 নম্বর সেন্টেন্স দেখো, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে আমরা ভার্বকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ ভার্ব এখানে উজ্জ আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তার মানে হচ্ছে ভারতবর্ষ হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতবর্ষ, এখানে সাবজেক্ট হচ্ছে ভারতবর্ষ বা ইন্ডিয়া। হয়ের জন্য কি নেব? ইস। ভারতবর্ষ ইস ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে এটা কিন্তু আমাদের আনতে হবে। যেমন করে থাকে যে রাম ভালো ছেলে, সেটা ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করি কি বলি? রাম ইজ এ গুড বয়, এটা দিতে হবে। তেমনি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ ভারতবর্ষ হয় একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই ইন্ডিয়া ইজ এ ধর্মনিরপেক্ষ, কথার অর্থ হচ্ছে সেকুলার রাষ্ট্র মানে কান্ট্রি। তাহলে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। 3 নম্বরে দেখো, সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। এক বাক্যে সাবজেক্টকে আগে খুঁজে বের করতে হবে। আমরা, তাই তো? আমরা এবং ভার্ব কি? পাই। তাহলে সাবজেক্ট, তারপরে ভার্বকে বসাবে। তারপরে কি পাই? অবজেক্ট, সেটা আলো ও তাপ, এবং তারপরে সূর্য থেকে। এভাবে সেন্টেন্সটা আগে নিজেদের মনে মনে তৈরি করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। তাহলে সাবজেক্ট আমরা, কাজটা কারা করছে? আমরা। তাহলে আমরা উই। ভার্ব কি বললাম? পাই। পাওয়া মানে গেট, উই গেট। কি পাই? না আলো ও তাপ। তাহলে আলো মানে কি? লাইট, আর ও এর জন্য দেব লাইট অ্যান্ড, তাপ মানে হিট, লাইট অ্যান্ড হিট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানো হয়ে গেল। এরপরে কি? সূর্য। সূর্য থেকে মানে কি? ফ্রম। সূর্য, সানের আগে সবসময় দি ইউজ করতে হয়। তাহলে আনসারটা কি হলো? উই গেট লাইট অ্যান্ড হিট ফ্রম দ্য সান। পুরোহিত স্তোত্র পাঠ করছেন, অর্থাৎ পুরোহিত মন্ত্র পাঠ করছেন মানে কি? তিনি উচ্চারণ করছেন। তাহলে এটা হচ্ছে, দেখো কাজটা করছেন, চলছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র কি? সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস যে মেন ভার্ব আছে তার সাথে আইএনজি যোগ করব এবং তারপর প্লাস দিয়ে অবজেক্টটা বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্টকে, কর্তাকে পুরোহিত মানে কি? দ্য প্রিস্ট। এবার তাহলে কাজটা চলছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা বুঝতে পারছো, সাবজেক্ট প্রিস্ট হলো দ্য প্রিস্ট। এবার অ্যাম ইজ আর এর মধ্যে প্রিস্টের পরে কে বসবে? ইস, দ্য প্রিস্ট ইস। এবার পাঠ করছেন, পাঠ করা, উচ্চারণ করা মানে চ্যান্ট। তাহলে
চ্যান্টের সাথে মেন ভার্ব চ্যান্ট, তার সাথে আইএনজি যোগ, চ্যান্টিং। কি চ্যান্ট করছেন, কি পাঠ করছেন না স্রোত। স্রোত কথার অর্থ হচ্ছে হিম, HYMN। তাহলে আনসারটা হলো দ্য প্রিস্ট ইজ চ্যান্টিং হিম। এরপর 5এরটা, সে 7 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। তাহলে এটা দেখতে পাচ্ছ, সে 7 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, অর্থাৎ কাজটা অনেক আগে শুরু হয়েছিল, এখনও চলছে এবং ভবিষ্যতে চলতেও পারে বা নাও চলতে পারে। এ ধরনের ক্ষেত্রে টেন্সের কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যার সূত্র কি? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ এবং তারপরে সিন্স বসে বা ফর বসে। তো এখানে দেখো, সে 7 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। সাবজেক্টের জন্য আমরা কি নেব? সে মানে হি। এবার হি এর পর হ্যাজ বা হ্যাভের মধ্যে কে বসে? হ্যাশ বসলো। এবার বিনটা তো সবার পরে বসাতেই হবে, তাই হি হ্যাজ বিন। মেন ভার্ব কি? ঘুমোনো। মেন ভার্ব ঘুমোনো মানে কি? স্লিপ। তাহলে লিখলাম স্লিপ, তার সাথে আইএনজি দিয়ে দেবো, স্লিপিং, হি হ্যাজ বিন স্লিপিং। এবার সিন্স বা ফরের মধ্যে যদি থেকে বোঝায় তাহলে হবে সিন্স, আর ফর মানে ধরে বোঝালে ফর হবে। তো এখানে 7 ঘন্টা ধরে, তাই ফর। এবার 7 ঘন্টার জন্য 7 আওয়ার্স। তাহলে আনসারটা কি হলো? হি হ্যাজ বিন স্লিপিং ফর 7 আওয়ার্স। এরপরে 6এরটা দেখো, তিনি প্রায় আমাদের বাড়ি আসতেন। এখানে একটা ব্যাপার হচ্ছে, তিনি প্রায় বাড়িতে আসতেন, এটা হচ্ছে পাস্ট টেন্স। কীরকম? যে অতীতে ঘটনাটা রোজ প্রায় ঘটতো, অতীতে ঘটতো, একটা অভ্যাসগত সত্য, বা এটাকে নিত্যবিত্ত অতীত বলা হয়ে থাকে বাংলাতে, যে কাজটা অতীতে প্রায়ই হতো বা রোজ দিন হতো। এই ধরনের ক্ষেত্রে আমরা উড বা ইউজ টু ব্যবহার করি। তো তিনির জন্য তিনি বা সে মানে হচ্ছে একই, হি। উড, এই যে প্রায় ঘটতো, তাই উড, হি উড। প্রায় মানে অফেন, হি উড অফেন। এবার উডটা তো মডাল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ আসা কথার অর্থ কি? কাম। তাহলে হি উড অফেন কাম, কোথায়? আমাদের বাড়িতে। টু আওয়ার হাউস বা টু মাই প্লেস, যে কোনো একটা হতে পারে, টু আওয়ার হাউস। হি উড অফেন কাম টু আওয়ার হাউস। রমা 7 নম্বরটা, রমা কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় পাশ করেছিল। এটা দেখো একদমই বোঝাই যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ ঘটনাটা আগে ঘটে গেছে। সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে? সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম, মেন ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ কনজুগেশন চার্টের যে দ্বিতীয় ফর্মটা আছে সেটা, তারপরে অবজেক্ট। তো এখানে রমা সাবজেক্ট, তাহলে বসাই সাবজেক্টের জায়গায় রমা। এরপরে মেন ভার্ব, তার পাস্ট ফর্ম। মেন ভার্ব কোনটা? এখানে পাস করেছিল, পাস করা, তাহলে তার পাস্ট ফর্ম কি হবে? পাসের পাস্ট, PASSED, পাস্ট। কোথায় কি পাস করেছিল? পরীক্ষায়, তাহলে পাস দ্য এক্সামিনেশন কৃতিত্বের সঙ্গে। সঙ্গের জন্য কি দেব? উইথ, কৃতিত্ব ক্রেডিট। তাহলে আনসারটা কি হলো? রমা পাস দ্য এক্সামিনেশন উইথ ক্রেডিট। আমরা 8এরটা দেখো, আমরা তাজমহল দেখেছি। এই যে দেখেছি, কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলটা বর্তমান আছে, অর্থাৎ আমরা দেখেছি, কাজটা কিন্তু আমার শেষ হয়ে গেছে কিন্তু ফলটা বর্তমান। এ ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার সূত্র কি? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন আমি ভাত খেয়েছি, সে আমাদের বাড়ি এসেছে, এই ধরনের বাক্যগুলো যেখানে কাজটা শেষ হয়ে গেছে। তো এখানে আমরা তাজমহল দেখেছি, এখানে সাবজেক্টকে আমরার জন্য আমি উই, তারপরে হ্যাজ বা হ্যাভের মধ্যে কে বসবে? হ্যাভ, উই হ্যাভ দেখা। এবার মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব কি? দেখা মানে সি, তার থার্ড ফর্ম কি হবে? সিন, উই হ্যাভ সিন। এবার কি দেখেছি না? তাজমহল। তাজমহল যেন পৃথিবীতে একটা আছে, তাই তার আগে দা বসাতে হয়, দা তাজমহল।
তাহলে আনসারটা হলো উই হ্যাভ সিন দ্য তাজমহল। 9টা দেখো, আমি দুঃখিত যে আমি জিততে পারলাম না। আমি দুঃখিত যে আমি জিততে পারলাম না। এখানে দেখো দুটো টেন্সের মিশ্রণ আছে। কেমন? আমি দুঃখিত মানে আমি হই দুঃখিত, প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে। যে আমি জিততে পারলাম না মানে আমি জিততে পারিনি, অতীতে আমি জিততে পারিনি, কাজটা হয়ে গেছে। যে কাজের কথা বলছি, যে ধরো কোনো প্রতিযোগিতা বা কিছু যেখানে জিততে পারিনি, সেটা তাহলে ঘটে গেছে, সেক্ষেত্রে এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে। এখানে আমি দুঃখিত তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং যে আমি জিততে পারলাম না এখানে পাস্ট টেন্স ইউজ হবে। যে আমি দুঃখিত তাহলে আমি হই দুঃখিত, অর্থাৎ আই অ্যাম সরি। যে মানে কি? দ্যাট। আই অ্যাম সরি দ্যাট। আমি জিততে পারলাম না মানে আই কুড নট। জেতা মানে উইন। তাহলে আনসারটা কি হলো? আই অ্যাম সরি দ্যাট আই কুড নট উইন। 10টা, এত জঘন্য ঘটনার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা পুরোটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি কোনো মন্তব্য, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট সবসময় সেন্টেন্সের আগে যাবে, সাবজেক্টকে আমি, তাহলে সাবজেক্টের জন্য আমি আই লিখে দিলাম। এবার ভার্ব কি হবে? কোনো মন্তব্য করতে চাই না। তাহলে মেন ভার্ব কোনটা? চাওয়া, করতে চাই না। আমি করতে চাই না, কি করতে চাই না? কোনো মন্তব্য। তারপরে লিখতে হবে এত জঘন্য ঘটনা সম্পর্কে। তাহলে এভাবে সেন্টেন্সটা আগে মনে মনে সাজাতে হবে, যে প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর ভার্ব বসালাম, তারপরে বাকি অংশ। তাহলে আমি চাই না, কি চাই না? কোনো মন্তব্য করতে, কি না এত জঘন্য ঘটনা সম্পর্কে। তাহলে আমি আই। এবার চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। এবার চাই না যখনই বলবো তাহলে সেটা কি হয়ে যাবে? ডু নট। আই ডু নট ওয়ান্ট। কি চাই না? মন্তব্য করা, টু কমেন্ট। আই ডু নট ওয়ান্ট টু কমেন্ট। কি না এত জঘন্য ঘটনার সম্বন্ধে, অন দিস ন্যাস্টি ইনসিডেন্ট। 10, তাহলে এটার কি হলো আনসারটা? আমি এত জঘন্য ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু কমেন্ট অন দিস ন্যাস্টি ইনসিডেন্ট। 12টা, তার শরীর বরফের মতো ঠান্ডা। তাহলে তার শরীর হয় বরফের মতো ঠান্ডা। তাহলে তার শরীর হিজ বডি হয় মানে ইজ। এবার বরফের মতো ঠান্ডা, তাহলে তার শরীর হয় ঠান্ডা, তারপরে বরফের মতো। তাহলে হিজ বডি ইজ কুল, বরফের মতো, তাহলে কুল অ্যাজ আইস। তোমার কাকা কে? তার মানে তো কে হয় তোমার কাকা, এটা কিরকম সাজালে? এখানে সাবজেক্টকে কে, তোমার কাকা কে? তোমার কাকা ইয়োর কাকা, কে মানে হু। সেন্টেন্সটা কিন্তু এভাবে লিখলে হবে না। তোমার কাকা মানে কে হয় তোমার কাকা। তাহলে কে ইংরেজি কি? হু। হয় মানে ইজ তোমার কাকা, ইয়োর আঙ্কেল। এভাবে যদি যে কোনো সেন্টেন্স তোমাদের করতে বলে যে তোমার বাবাকে, সেটা যদি ইংরেজিতে করতে বলে তাহলে লিখবে হু ইজ ইয়োর ফাদার। বা তোমার নাম কি? ইয়োর নেম হোয়াট। এরকম কিন্তু সেন্টেন্সটা না, ঠিক এটাই ঘুরিয়ে যেমন এভাবে হয়েছে সেরকম, যে তোমার নাম কি, সেটা তার মানে হবে কি হয় তোমার নাম, হোয়াট ইজ ইয়োর নেম। এরপরে 14টা, কলকাতা আমাদের রাজ্যের রাজধানী। তাহলে কলকাতা হয় আমাদের রাজ্যের রাজধানী। তাহলে কলকাতা সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ, রাজধানী ইজ দ্য ক্যাপিটাল মানে রাজধানী। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ আমাদের রাজ্য, মানে আওয়ার রাজ্য মানে স্টেট। তাহলে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার স্টেট। তাহলে কখন মানে কি? হোয়েন। ট্রেন ছাড়বে, তাহলে দ্য ট্রেন উইল লিভ। তাহলে এই উইলটা অক্সিলারি ভার্ব, সেটা কিন্তু সামনে চলে যাবে। তাহলে আনসারটা কি হবে? হোয়েন উইল দ্য ট্রেন
লিভ। লিভ মানে ত্যাগ করা বা ছাড়া। আমার দাদু গাছে জল দিচ্ছেন, এটা দেখো কাজটা চলছে, সেক্ষেত্রে তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই একই সূত্র, সাবজেক্ট অ্যাম অথবা ইস অথবা আর, তারপর মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তো এখানে সাবজেক্টকে আমার দাদু, তাহলে আমার দাদুর জন্য মাই দাদু গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার। তাহলে তারপরে কি বসে? অ্যামিজারের মধ্যে ইস বসে, মাই গ্র্যান্ডফাদার ইস গাছে জল দিচ্ছেন। এখানে কিন্তু গিভিং ওয়াটার এরকম হবে না, জল দেওয়ার একসাথে মানে হচ্ছে ওয়াটার। তোমরা জানো শুধু ওয়াটার মানে জল, সেটা হতে পারে। আবার ওয়াটারকে ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, মানে জল দেওয়া সেটাকে একসাথে ওয়াটার করা এরকম বোঝায়, যে ওয়াটার ভার্ব হিসেবে। সেক্ষেত্রে এটা এইখানে ওয়াটারটাকে আমি ভার্ব হিসেবে ব্যবহার করছি। তাহলে ওয়াটারিং, ওয়াটার মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ। মাই গ্র্যান্ডফাদার ইজ ওয়াটারিং গাছে, ওয়াটারিং ট্রিজ। তাহলে 17টা দেখো, 1526 সালে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। তাহলে দেখো ঘটনাটা বুঝতেই পারছো যে এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সাবজেক্ট, মেন ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে বাকিটা। তাহলে সাবজেক্টকে বাবর, সেটা লিখে দিলাম বাবর। ভার্ব কোনটা? পরাজিত করেন, তার পাস্ট টেন্স দিতে হবে। তাহলে পরাজিত করা ইংরেজি ডিফিট, তাহলে ডিফিট, তার সাথে ইডি, পাস্ট টেন্স করলাম ডিফিটেড। বাবর ডিফিটেড কাকে? এবার অবজেক্ট বসাই, কাকে? না ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি। এ দেখো এটা যেহেতু নাম বোঝাচ্ছে ইব্রাহিম লোদি, তাই সেন্টেন্সের মাঝখানে থাকলেও আমি কিন্তু এই নামটা ক্যাপিটাল লেটারে লিখলাম। তাহলে বাবর ডিফিটেড ইব্রাহিম লোদি। এবার বাকি যেটা আছে 1526 সালে, তাহলে ইন দিয়ে সালটা লিখে দিলেই হবে, 1526। এরপরে 18টা, সমরবাবু ইংরাজি সাহিত্য পড়াতেন। এখানে সাবজেক্টকে সমরবাবু, তাহলে সমরবাবু, তার জন্য এটা সাবজেক্ট, এটা বুঝতে পারছো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। সমরবাবু সাবজেক্ট, ভার্ব কোনটা? পড়াতেন, এটা ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বসাতাম। কি পড়াতেন? না ইংরাজি সাহিত্য। তাহলে সাবজেক্ট লিখলাম সমর বাবু, পড়াতেন, পড়ানো মানে টিচ, তার পাস্ট টেন্স হচ্ছে টট, সমর বাবু টট। কি পড়াতেন? ইংরাজি সাহিত্য, মানে ইংলিশ লিটারেচার। সমরবাবু টট ইংলিশ লিটারেচার। কুকুরগুলি 18টা, কুকুরগুলি ঘেউ ঘেউ করছিল রাত্রিতে। তাহলে দেখতে পাচ্ছ ঘেউ ঘেউ করছিল, অর্থাৎ কাজটা সে সময় চলছিল, অর্থাৎ সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা এখন চলছে, সেক্ষেত্রে আমরা লিখেছিলাম সাবজেক্ট অ্যামিজার, মেন ভার্বের সাথে আইএনজি যোগ। এটা যখন পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতে কোনো কাজ কিছুক্ষণ চলছিল এরকম বোঝাচ্ছে, তখন পাস্ট কন্টিনিউয়াস তার সূত্র হবে ওয়াজ বা ওয়ার, মানে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ওয়াজ বা ওয়ার বসাবো, তারপর মেন ভার্ব, তার সাথে আইএনজি দেব, দিয়ে তারপরে অবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট, কাজটা চলছিল কিছুক্ষণ, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে কুকুরগুলি, ডগস। এবার ওয়াজ বা ওয়ারের মধ্যে কি হবে? ওয়ার, দ্য ডগস, দ্য ডগস, ডিওজি, ডিটা ছোট হাতে করে নাও, দ্য ডগস, ডিটা হবে, তাই টিটা ক্যাপিটাল। দ্য ডগস ওয়ার, এবার ঘেউ ঘেউ করছিল, মেন ভার্ব কি? বার্ক, তাহলে বার্ক মানে ঘেউ ঘেউ করা, বার্ক, তার সাথে আইএনজি যোগ, বার্কিং। রাত্রিতে, রাত্রিতে মানে অ্যাট নাইট, তাই আনসারটা কি হলো? দ্য ডগস আর বার্কিং অ্যাট নাইট। এবার এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা যায় যে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, তাহলে কি হবে? দ্য ডগস আর বার্কিং। আচ্ছা, এরপরে 19টা, তুমি লেখার আগেই আমি লিখেছিলাম।
এখানে দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। দুটো ঘটনায় অতীতে হয়েছে, একটা বেশি অতীতে হয়েছে আর একটা একটু পরে হয়েছে। তুমিও লিখেছো অতীতকালে, আমিও লিখেছি। তার মধ্যে আমি তোমার আগে লিখেছি। এই যে দুটো অতীতের ঘটনার মধ্যে যেটা বেশি আগে ঘটে গেছে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তার সূত্র কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি লিখেছিলাম সেটা হচ্ছে আগে ঘটে গেছে, তাই সেটাতে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, এবং যেটা তারপরে ঘটেছে সেটাতে পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমি লিখেছিলাম আই হ্যাড, মেন ভার্ব কি? লেখা মানে রাইট, তার থার্ড ফর্ম কি হবে? রাইট রোট রিটেন। আই হ্যাড রিটেন। এবার আগে, আগে মানে বিফোর। কিসের আগে? বিফোর তুমি লেখার। এবার এই কাজটা একটু পরে, অতীতেই কিন্তু একটু পরে হচ্ছে, তাই এটাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে, বিফোর ইউ। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, রাইটের পাস্ট ইনডিফিনাইট পাস্ট টেন্স রোট, বিফোর ইউ রোট। তাহলে আনসারটা কী হলো? আই হ্যাড রিটেন বিফোর ইউ রোট। তারপরে 20টা দেখো। সুব্রত স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে এখানেও দুটো ঘটনা ঘটছে। দেখো, সুব্রত স্টেশনে পৌঁছচ্ছে এবং ট্রেনটি ছেড়ে দিয়েছে, দুটোই অতীতে ঘটেছে। এর মধ্যে কোনটা বেশি অতীতে ঘটেছে? না, ট্রেনটি ছেড়ে দিয়েছিল, এই ঘটনাটা বেশি অতীতে ঘটেছিল। তাহলে সেক্ষেত্রে এটাতে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে এভাবে, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম। তাহলে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, ট্রেনটির জন্য দ্য ট্রেন। এরপর হ্যাড, ছেড়ে দেওয়া মানে লিভ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট, পূর্বেই মানে আগে, মানে বিফোর। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর সুব্রত স্টেশনে পৌঁছানো। এটাতে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব, বিফোর সুব্রত রিচড। পৌঁছানো মানে রিচড দ্য স্টেশন। তাহলে আনসারটা কি হলো? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর সুব্রত রিচ দ্য স্টেশন। তারপরে দেখো, ছেলেগুলো অনেকক্ষণ ধরে চিৎকার করছিল। এখানে দেখো ঘটনাটা কীরকম? অতীতে কিছুক্ষণ ধরে চলছিল এরকম বোঝাচ্ছে, ছেলেগুলো অনেকক্ষণ ধরে চিৎকার করছিল। তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার সূত্র হচ্ছে হ্যাড দিয়ে বিন দিয়ে মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে ছেলেগুলির জন্য দ্য বয়েজ হ্যাড বিন, চিৎকার করা মানে শাউট, তার সাথে আইএনজি যোগ, শাউটিং। দ্য বয়েজ হ্যাড বিন শাউটিং, অনেকক্ষণ ধরে, ফর লং টাইম। এরপরে 22-এরটা এরকমই ব্যাপার। দেখো, অতীতে কিছুক্ষণ কাজটা অনেকক্ষণ ধরে চলেছিল। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত চলচ্চিত্রটি 5 সপ্তাহ ধরে চলেছিল। তাহলে এখানেও তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বেশ কিছুটা সময় ধরে কাজটা চলছিল এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? চলচ্চিত্রটি। এবং তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া দ্বারা অভিনীত। তাহলে চলচ্চিত্রটির জন্য আমরা কি লিখব? দ্য ফিল্ম, FILM ফিল্ম। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত, তাহলে ফিল্মের বৈশিষ্ট্য এটা। তাহলে অভিনীত, অ্যাক্টেড বাই প্রিয়াঙ্কা চোপড়া, এটা হলো সাবজেক্ট। এরপরে চলেছিল, তার জন্য তাহলে কি দেব? হ্যাড। প্রিয়াঙ্কা দ্য ফিল্ম অ্যাক্টেড বাই প্রিয়াঙ্কা চোপড়া হ্যাড, তারপরে বিন, হ্যাড বিন চলেছিল, এখানে রান, চলা মানে এখানে কাজটা চলছিল, তাই রানিং। দ্য ফিল্ম অ্যাক্টেড বাই প্রিয়াঙ্কা চোপড়া হ্যাড বিন রানিং 5 সপ্তাহ ধরে। তাহলে ধরের জন্য কি? ফর 5 সপ্তাহ, তাহলে 5 উইকস। তাহলে আনসারটা কি হলো? দ্য ফিল্ম অ্যাক্টেড বাই প্রিয়াঙ্কা চোপড়া হ্যাড বিন রানিং ফর 5 উইকস। তাহলে আজ আমরা
এ পর্যন্তই আলোচনা করলাম। এই 22টা আমরা ট্রান্সলেশন আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। পরবর্তীকালে আমরা এরকম ট্রান্সলেশনের সেট আরও প্র্যাকটিস করব।